বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরিফুন নাহার বিআরএসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের 9-10 ফিজিক্সের তৃতীয় অধ্যায় বলের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদের সাথে ভরবেগ পর্যন্ত আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এবং নিউটনের তৃতীয় সূত্র হতে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রতিপাদন এই দুইটা টপিকসের উপরে আলোচনা করব। আচ্ছা, তাহলে আসো আগে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি সেটা জেনে নিই। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হচ্ছে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আমি সূত্রটা আবার বলতেছি যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপরে আসো নিউটনের তৃতীয় সূত্রটা। নিউটনের তৃতীয় সূত্রটা গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আবার তোমাদেরকে একটু বলে দিতেছি। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে ক্লাস করতেছি, সেটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের প্রভাবে। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি যে বল প্রয়োগ করতেছি ফ্লোরের মধ্যে, ফ্লোরও কী করতেছে পাল্টা প্রতিক্রিয়া, মানে পাল্টা আরেকটা বল আমার দিকে প্রয়োগ করতেছে। যদি প্রয়োগ না করতো তাহলে আমি নিচের দিকে চলে যেতাম, নতুবা উপরের দিকে উঠে যেতাম। তাহলে এই বোঝাচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে দেখো আমি একটা চিত্র এঁকে রেখেছি। এখানে আমাদের কাছে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি বস্তুর ভর হচ্ছে m1 এবং কিউ বস্তুর ভর হচ্ছে m2। পি বস্তুর আদিবেগ u1 আর কিউ বস্তুর আদিবেগ হচ্ছে u2। শেষ বেগ হচ্ছে b1 আর পি বস্তুর শেষ বেগ b1, কিউ বস্তুর শেষ বেগ হচ্ছে b2। তাহলে আমরা একটু বলতে পারি যে m1 ও m2 ভর বিশিষ্ট দুটি বস্তু, এই যে m1 ও m2 ভর বিশিষ্ট দুটি বস্তু পি ও কিউ যথাক্রমে u1 ও u2 আদিবেগে চলছে। তাহলে পি এর বেগ যদি কিউ এর বেগের চাইতে বেশি হয়, তাহলে কোনো এক সময় পি বস্তুটা কী করবে, এই কিউ বস্তুটাকে ধাক্কা দিবে। পি বস্তুটা কিউ বস্তুটাকে ধাক্কা দিবে। ধাক্কা দিলে এই পি বস্তুটা যে বল প্রয়োগ করলো কিউ বস্তুর উপর, সেই বলটা হবে কি ক্রিয়া এবং সেটা হবে কি F1। আর কিউ বস্তুটা পি বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে সেটা হবে কি প্রতিক্রিয়া এবং সেটা হবে কি F2। এটা থেকে দেখা যায় যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর এটাই হচ্ছে নিউটনের 3 নম্বর সূত্র, যে F1 সমান সমান মাইনাস F2। যেহেতু আমি F1টা প্লাসের ধরেছি, সেজন্য F2টা মাইনাসের হবে। তোমরা ইচ্ছে করলে F2টা মাইনাসের এবং F1টা প্লাসের ধরতে পারো। দেখো, তারপরে লেখা যায় যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি F1 সমান সমান মাইনাস, তাহলে F1 সমান সমান মাইনাস F2। আমরা জানি F সমান সমান হচ্ছে কি ma, F সমান সমান হচ্ছে ma। তাহলে F1 এর জায়গায় যদি আমরা ma বসাই, তাহলে দেখো m1 a1 আর F2 সমান সমান লিখতে পারি আবার m2 a2। এখানে দেখো আমরা আবার জানি যে a সমান সমান হচ্ছে b মাইনাস u বাই টি। এটা আমরা ত্বরণ a সমান সমান b মাইনাস u বাই টি, এটা আমরা জানি। তাহলে এখানে এর জায়গায় আমরা কি করব, b মাইনাস u বাই টি লিখব। যেহেতু আমাদের a1 ছিল, তাই আমরা লিখলাম কি b1 মাইনাস u1 বাই টি। এই সাইডেও সেম কাজ করেছি। দেখো m2 ইন্টু হচ্ছে b2 মাইনাস u2 বাই টি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম আপনি উভয় জায়গায় শুধু টি লিখলেন কেন t1 t2 লিখলেন না? কারণ হচ্ছে এখানে যে দুইটা বস্তু ছিল, এই দুইটা বস্তু যখন দেখো পি যাচ্ছে কিউর দিকে এবং কিউ আসতেছে পি এর দিকে, যখন এরা সংঘর্ষে লিপ্ত হবে বা একজন যখন আরেকজনকে ধাক্কা দিবে, তখন কোনো একটা দিকে এরা কি করবে, চলে যাবে। এবং নির্দিষ্ট এক সময়ে বলছে যে ধাক্কাটা কিন্তু কখন হবে, দুটো বস্তুর কিন্তু সেম সময়ে ধাক্কা দিবে। তাহলে সময়টা কি নির্দিষ্ট, সময়টা হবে কি নির্দিষ্ট। সেই জন্য আমি কি করলাম, উভয় ক্ষেত্রে টি লিখলাম। আচ্ছা, তাহলে আমি উভয় ক্ষেত্রে টি বাদ দিতে পারি। বাদ দিলে যখন গুণ করব, তাহলে m1 b1 মাইনাস m1 u1 সমান সমান মাইনাস কি লিখতে পারি m2 b2, মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে m2 u2। তাহলে এদিকে কি করলাম, ও বিগুলা
এই পাশের বি এবং এই পাশের বি এক সাইডে নিয়ে আসলাম, আনলে দেখো কি হয় m1 b1 প্লাস m2 b2। যেহেতু এই সাইডে মাইনাসের ছিল, আমি যখন এই পাশে আনবো তখন সেটা প্লাসের হয়ে যাবে। আবার এই সাইডে মাইনাসের ছিল, এই সাইডে যাওয়ার পর সেটা কি হয়ে গেছে প্লাসের হয়ে গেছে, m1 u1 প্লাস m2 u2। আর এটাই হচ্ছে কি তোমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। একটু আবার দেখে নাও, এটাই হচ্ছে কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে নিউটনের তৃতীয় সূত্র হতে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা প্রতিপাদন করো, তাহলে আমরা এভাবে করব। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা একটু দেখে নিই। আমরা যখন অঙ্ক করতে যাব বা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব, তখন আমাদের এখানে যে আমি u1 u2 লিখছি, যে কোনো একটা মান কি করতে হবে, নেগেটিভ ধরতে হবে, মাইনাসের লিখতে হবে। আমরা যদি u1টা মাইনাসের লিখি, তাহলে a1টা প্লাসের u1টা মাইনাসের লিখলে u2টা কী করব, প্লাসের লিখব। যে কোনো একটা মান আমরা মাইনাসের বসাবো অঙ্ক করার ক্ষেত্রে, যখন মান বসাবো তখন। আর যখন সূত্র লিখব তখন সেটা মাইনাসের লিখতে হবে না। আচ্ছা, তারপরে দেখো আমি এই সূত্র থেকে আমি আরও দুইটা সূত্র লিখতে পারি। এই লেখাগুলো মুছে দিই। দেখো আমার এটা ছিল যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আমি এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে মিলিত বেগের মিলিত বস্তুর বেগ বের করতে পারবো। এখানে যখন এরা সংঘর্ষ লিপ্ত হয়, পি এবং কিউ যখন একজন আরেকজনকে ধাক্কা দেয়, আমি জানি না সেটা পি এর দিকে চলে যাবে, দুইটা বস্তুকে একই দিকে আসবে না দুই দিকে যাবে। যদি সংঘর্ষে দুই দিকে যায় তাহলে বিপরীত দিকে গেলে আমরা এই সূত্র লিখব। যদি একই দিকে চলে, যদি পি কিউকে ধাক্কা দেয়, পি এর ভর যদি বেশি হয় এবং বেগ বেশি হলে সে পি যখন কিউকে ধাক্কা দেবে তখন কি করবে, সে কিউ এর দিকে চলে যাবে। তখন আমরা মিলিত বস্তুর বেলায় এই সূত্রটা এই সাইড ঠিকই রাখবো, এই পাশটা ঠিকই থাকবে, শুধু এই সাইডে একটু চেঞ্জ হবে। দেখো কি লেখা যায়, m1 u1 প্লাস m2 u2 সমান সমান বি কমন যাবে, গেলে m1 প্লাস m2। এই বিটা কিন্তু m1-এরও আবার m2-র, এই বিটা m1-এরও আবার m2-র। কারণ বিটা নির্দিষ্ট থাকার কারণ হচ্ছে সংঘর্ষের পরে এদের ব্যাগটা নির্দিষ্ট হবে, মানে একই রকম ব্যাগ হবে। আচ্ছা, তাহলে আমি এটা লিখতে পারবো কি মিলিত বস্তুর বেলা। তারপরে দেখবা তোমরা অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা সূত্র পাবা, সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। বন্দুকের পশ্চাৎবেগ বের করার একটা গাণিতিক সমস্যা প্রায়ই থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব, বন্দুকের পশ্চাৎবেগের বেলায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আদিবেগের যে পার্টটা, এই সাইডটার মধ্যে মান কি হবে, 0 হয়ে যাবে। কারণ বন্দুকটা, এই যে দেখো আমি একটু বন্দুক এঁকে রেখেছি, তোমাদের মতো এত ভালো করে আঁকতেও পারি না। আচ্ছা দেখো, এই হচ্ছে বন্দুক। বন্দুকের বেলায় বন্দুকটা যখন স্থির অবস্থায় থাকে তখন কিন্তু আদিবেগটা 0, তাই তো? তাইলে এই সাইডটা 0 হইলে তাহলে আমি এই সাইডে m1 b1 প্লাস m2 b2, এটাকে আরেকটু সংক্ষিপ্ত করে লেখা যায় mb প্লাস ছোটো হাতের m ছোটো হাতের b সমান সমান 0 লেখা যায়। এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে গুলির বর যদি আমি m1 ধরি তাহলে m2 ধরি, তাহলে বন্দুকের বর হবে কি m1, এবং গুলির আদিবেগ u2, বন্দুকের আদিবেগ u1। আর বন্দুকের ব্যাগ যদি b2 হয় তাহলে বন্দুকটার গুলির ব্যাগ যদি b2 হয় তাহলে বন্দুকের পশ্চাৎবেগ কি হবে, b1। তাহলে এটা বের করতে যদি বলা হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এই সূত্র লিখতে পারি। এই সূত্র লিখলে এখানে এই পার্টটা বন্দুকের ধরতে পারি, তার মানে হচ্ছে বড় হাতের m সমান সমান আমি লিখতে পারি বন্দুকের ভর, আর b সমান সমান লিখতে পারি বন্দুকের ব্যাগ, আর এটা লিখতে পারি গুলির ভর, আর এই b লিখতে পারি কি গুলির ব্যাগ। তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আগামী ক্লাসে আমি তোমাদের আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব এবং এই সূত্রগুলো দিয়ে যে গাণিতিক সমস্যা থাকবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।